প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দূর দূরান্ত থেকে আমার ক্লাসটা যারা দেখছো তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আরও ধন্যবাদ জানাচ্ছি যে বাংলাদেশে বা যশোরে অনেক কলেজ রয়েছে, সেখানে তোমরা না ভর্তি হয়ে আমাদের কলেজটা সিলেক্ট করেছে, আমরা এখানে ভর্তি হয়েছি। তার জন্য আমি আন্তরিকভাবে আরও তোমার ধন্যবাদ জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, তোমাদের দোয়ায় আমি ভালো আছি। দেখো, সারা দেশে বা বিশ্বব্যাপী এই করোনা এই ভাইরাসটা, এর জন্য আমরা দিশেহারা, আমাদের কার্য সঠিকভাবে সম্পাদন হচ্ছে না, বিধায় আমাদের স্কুল কলেজ খোলা সম্ভব হচ্ছে না। এই জন্য সরকার একটা নির্দেশ গ্রহণ করেছেন বা শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি আসছে যে আমাদের অনলাইন ক্লাস নিতে হবে। এতে যদিও কিছু সমস্যা আছে, তদুপরি তোমাদের বাড়ি বসে থেকে যদি এই ক্লাসটা নিয়মিত করো তাহলে আমার মনে হয় তোমরা অনেক তোমাদের ক্ষতি গেছে সেটা তোমরা ঠিক করে নিতে পারবে। আমরা ভূগোল বিষয়ে আমার দুজন স্যার আছে, দুজন স্যার পালাক্রমে আমরা প্রতি সপ্তাহে ক্লাসটা নেব, নিয়মিতই নেব। তোমরা এগুলো দেখবে, অনেক উপকার হবে। তো আমরা আজকে যে টপিকস হবে তোমাদের শিরোনাম, সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, ফিজিক্যাল জিওগ্রাফি। এখানে ফিজিক্যাল জিওগ্রাফিতে এখানে শিকোণফলটা তোমরা কি পাবে? শিকোণফলটা তোমরা কি পাবে? যে প্রাকৃতিক ভূগোল কাকে বলে এটা তোমরা জানতে পারবে। এই অধ্যয়ন পাঠ করলে প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু জানতে পারবে, পরিষ্কার জানতে পারবে এবং মানব জীবনে কি উপকার প্রাকৃতিক ভূগোল পাঠের এটাও তোমরা জানতে পারবে। তাহলে আমাদের শিরোনামে আসা যাক প্রথমে যে প্রাকৃতিক ভূগোলটা কি। শিক্ষার্থীবৃন্দ, প্রাকৃতিক ভূগোলটা জানার আগে আমাদের জানতে হবে ভূগোল কি। দেখো, তোমরা স্কুল তোমরা পাশ করে আসছো, স্কুলে তোমাদের ভূগোল ছিল, ভূগোল তোমরা কিছু জানতে পেরেছো, হয়তো মনে নাই। আমি তোমার আরেকবার স্মরণ করে দিচ্ছি যে ভূগোল কাকে বলে। দেখো, সূর্যের গ্রহ যেগুলো আছে, উপগ্রহ আছে, তার মধ্যে একটা আদর্শ গ্রহ পৃথিবী। পৃথিবীতে একমাত্র মানুষের বসবাস উপযোগী, আর কোনো গ্রহে নাই। তাই মানুষের আবাস ভূমি হিসাবে পৃথিবীর বর্ণনায় ভূগোল, অর্থাৎ ভূগোল পৃথিবী অঙ্গাঙ্গিভাবে জড়িত, একে অপরের সাথে সম্পৃক্ত, একে অপরের বাদ দিতে পারে না। এই ভূগোল শব্দটি ইরাটোস্থানিস নামে এক গ্রিক ভূগোলবিদ সর্বপ্রথমে জিওগ্রাফি শব্দটি ব্যবহার করে। যে অর্থ, দেখো আমরা ব্ল্যাকবোর্ড ইউজ করি, যে অর্থ দি আর্থ, আর গ্রাফি অর্থ ডেসক্রিপশন। অর্থাৎ জিওগ্রাফি অর্থ ডেসক্রিপশন অফ দ্য আর্থ, পৃথিবীর বিবরণ। যদি এইভাবে বলা যায়, জিওগ্রাফি ইজ এ সায়েন্স হুইচ ডিলস উইথ মরফোলজি, ক্লাইমেটোলজি অ্যান্ড ফাইটোস্ফিয়ার অ্যান্ড হাউ ইফেক্ট অন হিউম্যান লাইফ। অর্থাৎ ভূগোল এমন এক শাস্ত্র যে শাস্ত্রে পৃথিবীর স্থলভাগ, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল সম্পর্কে আলোচনা করে এবং এইগুলি মানুষের জীবনধারার সহিত কিভাবে সম্পৃক্ত তাও আলোচনা করে, একে বলে ভূগোল। ভূগোল, দেখো, ভূগোলে শুধু সংজ্ঞা দিয়ে শেষ হয়নি, স্থলভাগ, বায়ুমণ্ডল বা বাড়িমণ্ডল সম্পর্কে বলে শেষ করিনি। এগুলো মানুষের জীবনধারার সহিত সম্পৃক্ত কিভাবে, মানুষ কিভাবে এটা ব্যবহার করে তার জীবন সুগম করতেছে, কিভাবে এটা ব্যবহার করে তার জীবিকা নির্বাহ করতেছে, এটাও ভূগোল বলে দিচ্ছে। সুতরাং ভূগোলের অ্যাপ্লিকেট সংজ্ঞা, তবু এটা না। আরেকটা কথা আমরা বলতে পারি যে ভূ অর্থ পৃথিবী, গোল অর্থ গোলাকার। যে সমস্ত পার্টগুলি গোলাকার পৃথিবী সম্পর্কে জানা যায় একে ভূগোল বলে। এটা এই সংজ্ঞাটা অ্যাপ্লিকেট সংজ্ঞা না। এরপরে আরো অনেক সংজ্ঞা আছে, আমি সামনে ক্লাসে তোমাদের বলবো। তোমরা আপাতত আমি যে সংজ্ঞা দুটো বললাম এই সংজ্ঞাটা খেয়াল রাখবে। এইবার আসে ভূগোলের শ্রেণী বিভাগ। ভূগোলের কি শ্রেণী বিভাগ হতে পারে? দেখো যে
শ্রেণীবিভাগ 1 নম্বর আসো। প্রাকৃতিক ভূগোল। 2 নম্বর আসো গাণিতিক ভূগোল। 3 নম্বর আসো রাজনৈতিক ভূগোল। 4 নম্বর আসো অর্থনৈতিক ও বাণিজ্যিক ভূগোল। তাহলে ভূগোলের শ্রেণীবিভাগ আমরা দেখি, তাহলে দেখবে যে 1 নম্বর প্রাকৃতিক ভূগোল, 2 নম্বর গাণিতিক ভূগোল, 3 নম্বর রাজনৈতিক ভূগোল, 4 নম্বর অর্থনৈতিক ও বাণিজ্যিক ভূগোল। আমরা ইন্টারমিডিয়েট ক্লাসে তোমাদের যে একাদশ শ্রেণীতে যে ক্লাস আমরা নেব, আমরা যে পড়াবো, প্রাকৃতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক। এখানে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্ট প্রথম পত্র, এটা 2 পার্টে 100 মার্কের নাম্বার আছে। প্রথম পত্র আমাদের 25 মার্কস আছে, প্র্যাকটিক্যাল এমসিকিউ 25 মার্কস এবং থিওরি যেটা সেটাতে 50 নাম্বার, মোট 100 নাম্বার। সেকেন্ড পার্ট একই অবস্থা। তাহলে আমাদের শ্রেণীবিভাগ, ভূগোলের শ্রেণীবিভাগ আমরা জানলাম, ভূগোল সম্পর্কে জানলাম। এইবার আমরা আসো ফিজিক্যাল জিওগ্রাফি, আমাদের আসো টপিক্সে আসি। ফিজিক্যাল জিওগ্রাফি, প্রাকৃতিক ভূগোল কি? দেখো, প্রকৃতি থেকে যে সমস্ত জিনিস আসে বা প্রাকৃতিক বিষয় নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয় তাকে প্রাকৃতিক ভূগোল বলে। তোমরা জানো যে যেগুলো মানুষের সৃষ্টি না, মানুষ সৃষ্টি করতে পারে না, গিফট অফ গড, আল্লাহর দান। একমাত্র সৃষ্টির থেকে একমাত্র আল্লাহ এটা সৃষ্টি করতে পারে। মানুষের পরিবর্তন বা মানুষ এই সৃষ্টি করতে পারে না, সেগুলো প্রাকৃতিক। কেমন হতে পারে? একটা পাহাড় পর্বত মানুষ সৃষ্টি করতে পারে, এগুলো আল্লাহ সৃষ্টি করে দেয়, গিফট অফ গড। এগুলো একটা পাহাড় স্থলে তুমি এক জায়গাতে অন্য জায়গায় পরিবর্তন করতে পারবে না। নদ নদী, তুমি একটা নদ নদীর যে প্রভাব আছে এখান থেকে তুমি আরেক জায়গায় স্থানান্তর করতে পারবে না। তুমি জলবায়ু, বৃষ্টিপাত ঘটাতে পারবে না। তাপমাত্রা তুমি কম বেশি করতে পারবে না। এটা গিফট অফ গড, এটা আল্লাহর সৃষ্টি। এইগুলো প্রাকৃতিক। যেগুলো অপ্রাকৃতিক সেগুলো তোমার তো জানবা, যে পরিবহন, শিল্প কারখানা, ঘর বাড়ি, আমরা যে মানুষ তৈরি করতে পারি, মানুষের হাত যেখানে আছে সেটা আছে অপ্রাকৃতিক। তাহলে আমাদের প্রাকৃতিক ভূগোল আমরা জানলাম। প্রাকৃতিক ভূগোল কি তোমরা অনেকে হয়তো বুঝতে পারছো, নাহলে তোমরা বাড়িতে বই দেখবে, বই সুন্দর করে লেখা আছে প্রাকৃতিক ভূগোলটা কি। এইবার প্রাকৃতিক ভূগোলের শ্রেণীবিভাগটা কি আমি আজকে তোমাদের জানাবো। প্রাকৃতিক ভূগোল শ্রেণীবিভাগ 1 নম্বর ভূ তত্ত্ববিদ্যা, এর ইংরেজিতে যদি বলা যায় জিও মরফোলজি। জিওমরফোলজি। 2 নম্বর তোমরা আসো বায়ুমণ্ডল, ক্লাইমেটোলজি, মেট্রোলজি। 3 নম্বর আসো হাইড্রোস্ফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, হাইড্রোস্ফিয়ার। আরেকটি শ্রেণীবিভাগ তোমাদের নবীন শাখা হিসেবে প্রাকৃতিক ভূগোলে আসছে, বায়োস্ফিয়ার, জীব ভূগোল। বায়োস্ফিয়ার অর্থাৎ জীব ভূগোল, বায়োস্ফিয়ার। তাহলে এইবার আমরা শ্রেণীবিভাগ কি বললাম, প্রাকৃতিক ভূগোলের শ্রেণীবিভাগ কি বললাম? 3টে ভাগে ভাগ করেছি আমরা। ভূতত্ত্ববিদ্যা, জিওমরফোলজি, ক্লাইমেটোলজি অর্থাৎ বায়ুমণ্ডল, 3 নম্বর বায়ুমণ্ডল, হাইড্রোস্ফিয়ার, আর জীব ভূগোল, বায়োস্ফিয়ার। এই যে বায়োস্ফিয়ারটা সবার শেষে এই শাখাটা আমাদের আসছে।
আমরা এটা এখন আলোচনা করব। এখন ভূতত্ত্ববিদ্যারা কি দেখো, যে স্থলভাগ, ভূতত্ত্ববিদ্যা মানে স্থলভাগ। আমরা স্থলভাগের ভিতরে, স্থলভাগের অভ্যন্তরে আমার যে জিনিসগুলো আছে, স্থলভাগ থেকে আমাদের পাহাড় পর্বত নদ নদী, আমাদের ভূমিকম্প, আগ্নেয়গিরি, আগ্নেয়গিরি শ্রেণীবিভাগ, ভূমিকম্প শ্রেণীবিভাগ, আগ্নেয়গিরি কি, কিভাবে আগ্নেয়গিরি হয়, ফলাফল কি, ভূমিকম্প কি, শ্রেণীবিভাগ কি, ভূমিকম্প কি কারণে হয়, ফলাফল কি, এইগুলো কি ভূতত্ত্ববিদ্যা, ভূমিরূপবিদ্যা বা স্থলভাগ। আর একটা কি বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল কি, বায়ুমণ্ডলের গভীরতা, বায়ুমণ্ডলের উপাদান, বায়ুর উপাদান, বৃষ্টিপাত, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ, তাপমাত্রা, বায়ু প্রবাহ, কিভাবে বায়ু প্রবাহ সৃষ্টি হয়, বায়ু প্রবাহ শ্রেণীবিভাগ, লবণ ইত্যাদি, এইগুলো আমরা বায়ুমণ্ডলে আলোচনা করে থাকি, আলোচনা হয়। তারপর বায়ুমণ্ডল, হাইড্রোস্ফিয়ার। হাইড্রো অর্থ পানি, স্ফিয়ার মানে এলাকা, মণ্ডল, হাইড্রোস্ফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডল, যে এলাকায় পানি দ্বারা আবৃত, যে এলাকায় পানি দ্বারা আবৃত, সাগর হতে পারে, মহাসাগর হতে পারে, নদ নদী হতে পারে, পুষ্করিণী হতে পারে, এইগুলো বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের কি আলোচনা করা হয়? এখানে বায়ুমণ্ডলের গভীরতা, জোয়ার ভাটা, সমুদ্র স্রোত, বায়ুমণ্ডলের তলদেশে কি কি আছে, এই যে দিন দিন মানুষ ইনক্রিজিং অফ দ্য আর্থ, পপুলেশন ইনক্রিজিং হচ্ছে দিন দিন সারা বিশ্বব্যাপী, অল ওভার দ্য ওয়ার্ল্ড, এই যে বেড়ে যাচ্ছে, এই মানুষ এমন এক সময় আসছে মানুষের জায়গা থাকার সংকলন হবে না, মানুষের খাদ্যের সংকলন হবে না, তখন কি করবে মানুষ? মানুষ বায়ুমণ্ডলে যাবে। ওখানে এমন এমন উদ্ভিদ আছে যেখানে একবার ভক্ষণ করলে সারাদিন ক্ষুধা লাগে। এখানে অনেক ঔষধ জাতীয় উদ্ভিদ রয়েছে। এখানে অনেক মহিষপান, মহিডাল, মহিষপানে অনেক মৎস্য শিল্প গড়ে উঠেছে, যেগুলি সারা বিশ্বে, বিশ্ববাজারে, জাপান, তারপরে বার্মা, তার সমুদ্র এলাকা যেগুলি দেশ, এই মহিষপান থেকে, বায়ুমণ্ডল থেকে তার মৎস্য আহরণ করে বিশ্ববাজারে প্রেরণ করতেছে, তাদের বৈদেশিক মুদ্রা হচ্ছে। তাহলে আর বায়ুমণ্ডলে কি আছে? অনেক খনিজ সম্পদ রয়েছে। আমরা যেগুলো খনিজ সম্পদ আজকে সৌদি আরবে, মিশরে, আজ দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্য দেশগুলিতে ওখানে তো কৃষি ফসল হয় না, শিল্প কারখানা কম, ওখানে কি কি করতেছে না? খনিজ সম্পদ ভর, খনিজ সম্পদে আছে সমৃদ্ধ। বিশ্বের ধনী দেশ কাতার, বিশ্বের প্রথম ধনী দেশ। কি জন্য হয়েছে? খনিজ সম্পদ আপন করে। খনিজ সম্পদ আজকে তাদের প্রত্যেকে আসছে হাইড্রোস্ফিয়ার, পানির থেকে, পানি তলদেশ থেকে খনিজ সম্পদ আহরণ করছে, আহরণ করে তারা বিশ্ববাজারে তেল, গ্যাস বিশ্ববাজার প্রেরণ করছে, তারা ওখানে বৈদেশিক মুদ্রা করছে, বৈদেশিক মুদ্রা আয় করছে। তাহলে বায়ুমণ্ডল আমাদের প্রাকৃতিক ভূগোলের একটা অংশ। আরেকটা আসে জীব ভূগোল। এই যে ইদানিং একটা আসছে লেটেস্ট একটা শ্রেণীবিভাগ, বায়োস্ফিয়ার। বায়োস মানে জীব, স্ফিয়ার মানে মন্ডল, এলাকা, জীব মন্ডল। যে এলাকা জীব, প্রাণী, উদ্ভিদ এর সমাবেশে জীব, আর যে এলাকাটা এই জীব মন্ডল বসে, যে এলাকাটা এরা থাকে, এটা এরা আত্মা থাকে, সেটা জীব মন্ডল। এটা বায়ুমণ্ডল থাকে, বায়ুমণ্ডলে থাকে, স্থলভাগে থাকে। আমাদের টোটালি বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, স্থলভাগ পরস্পর এত সম্পৃক্ত যে একটা একটাকে ছিটকে দেওয়ার ক্ষমতা নেই, তাহলে প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হবে না। জটিল যা, কমপ্লেক্স ওয়ে, বলা হয়েছে অল্টারিং এনি পার্ট অফ দ্য ওয়েব উই ক্যান এফেক্ট আদার পার্ট অফ দ্য ওয়েব। ইকোসিস্টেম, ইট ইজ কল্ড ইকোসিস্টেম। আমরা একটাকে একটা ছেড়ে কখনো আমরা যেতে পারি না। এই জীব বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডল আছে, স্থলভাগে আছে। তো আমি সামান্য এই ছবিটা দেখে আমি আজকে ক্লাসটা শেষ করব। আগামী দিন তোমরা আমার ক্লাসটা বাইরে দেখবে, তোমাদের কিছু উদ্যোগ করবে। ছবিটা দেখে শেষ করছি। দেখুন, এই যে বায়ুমণ্ডল, যদি আমি ধরি এই বায়ুমণ্ডল,
এই যে বায়ুমণ্ডল, এই যে স্থলভাগ, স্থল মণ্ডল, আর এইটা জীবমণ্ডল। তাহলে এটা দেখো যে জীবমণ্ডল, দেখো এটা বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, আর এটা স্থলভাগ বা স্থলমণ্ডল। এই দেখো জীবমণ্ডলটা ঠিক বায়ুমণ্ডলকে ঘিরে রেখেছে, অনেক অংশ বায়ুমণ্ডল ঘিরে রেখেছে, স্থলভাগকে ঘিরে রেখেছে। তাহলে জীবের অস্তিত্ব রয়েছে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল এবং জীবমণ্ডল, এবং এরা পরস্পর সংবদ্ধ। যাক, আমি ক্লাসটা আজকে এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, তোমাদের সুস্বাস্থ্য, সুন্দর দেহ, সুন্দর মন কামনা করে আমি শেষ করছি। খুদা হাফেজ।